রেকর্ডিং অন করে দিয়েছি। যে এটা বলেছিলাম যে আমাদেরকে কয়েকটা পয়েন্টস মনে রাখতে হবে। এক, যিনি লেখক তার সম্পর্কে আমাদের জানতে হবে। তিনি অন্যান্য কি কি গ্রন্থ রচনা করেছেন জানতে হবে। আর যে কোনো কবিতা বা গদ্য এবং পদ্য দুটো তো ভালোভাবে রিডিং পড়তেই হবে, সেগুলো সম্পর্কে টিকা পড়তে হবে। সেগুলো সম্পর্কে আমাদেরকে টিকা পড়তে হবে। আর হচ্ছে তাহলে আমাদেরকে কি কি পড়তে হবে? ফার্স্টে হচ্ছে লেখকের নামটা পড়তে হবে, টিকা পড়তে হবে, আর টিকা পড়তে হবে। পুরো গল্পটা ভালো করে পড়তে হবে, কারণ কে কাকে বলেছে, কোথা থেকে বলেছে, এখান থেকে প্রশ্ন আসবে। বিষয় সংক্ষেপটা পড়তে হবে, শব্দার্থ পড়তে হবে, তারপরে এমসিকিউ পড়তে হবে। ঠিক আছে, এই হলো পুরো আমাদের স্ট্রাকচারটা। আর হ্যাঁ, ব্যাকরণ পড়তে হবে। তারপরে হচ্ছে ব্যাকরণ পড়তে হবে। ব্যাকরণটা আমি আলাদা করে দেব, পুরো ব্যাকরণটা আমি আলাদা করে করাবো। ব্যাকরণের পুরো নোটসটা আলাদা থাকবে। যত টেক্সচুয়াল গ্রামার, মানে এমনি ব্যাকরণ নয়, টেক্সচুয়াল যেটা মনে থাকে যেন। আচ্ছা, এই ইলিয়াস গল্পটির যিনি তর্জমা করেছেন, আই মিন যিনি অনুবাদক, লিও টলস্টয় তো একজন রুশ লেখক। ইলিয়াস গল্পটি মূলত রুশ ভাষায় লেখা। ঠিক আছে, রাশিয়ার ইয়াসিনা পালিয়ানা বলে একটা জায়গা রয়েছে যেখানে লিও টলস্টয় জন্মগ্রহণ করেন। এবার লিও টলস্টয়ের পুরো নামটা গুরুত্বপূর্ণ, কাউন্ট লেও নিকোলায়েভিচ টলস্টয়। ঠিক আছে, এই হলো পুরো নামটা, এই হলো পুরো নামটা। যেখানে বলছে ম্যাম আরেকবার বলুন। হ্যাঁ, আবার বলছি, তোমাদের নোটে আছে দেওয়া। ঠিক আছে, লেখার দরকার নেই, আমি নোটটা দিয়ে দিয়েছি, দেখবে আমি সব ড্রাইভে দিয়ে দেব। রাশিয়ানার ইয়াসিনা পালিয়ানা এই জায়গাটাতে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, আমি জাস্ট টেক্সটটা একটু দেখানোর জন্য তোমাদেরকে টেক্সটটা খুলেছি, তারপর আমি বলে দিচ্ছি, নোটসটাও দেখাচ্ছি। রাশিয়ানার ইয়াসিনা পলিয়ানা বলে একটা জায়গা, যেখানে, আশা করি আমার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। রাশিয়া, ও ম্যাম আজকে আমি দেখতেও পাচ্ছি। ঠিক আছে, রাশিয়ার ইয়াসিনা পলিয়ানা বলে একটা জায়গা যেখানে লিও টলস্টয় জন্মগ্রহণ করেছেন। মূলত তিনি রুশ সাহিত্য রচনা করতেন, রুশ সাহিত্য রচনা করতেন। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে লিও টলস্টয়ের পুরো নাম কি? লিও টলস্টয়ের পুরো নাম হচ্ছে কাউন্ট লেও, এখানে আমি লিখতে পারছি না তাই তোমাদের এমনি নোটে লেখা আছে, কাউন্ট লেও নিকোলায়েভিচ টলস্টয়। এমনিতে এটা টলস্টয় তোমাদের সিলেবাসে আছে প্রবাবলি, আমার যতটুকু মনে হচ্ছে আছে, তো তোমাদের এমনিই পড়তে হবে, আমি পড়াবো। আছে আছে, আন্তর্জাতিক সাহিত্যতে পড়াবো টলস্টয়। হ্যাঁ আছে। হ্যাঁ, তাহলে ওনার পুরো নাম আর ওনার বিখ্যাত যে গ্রন্থগুলো রয়েছে, যার মধ্যে ওয়ার অ্যান্ড পিস সব থেকে গুরুত্বপূর্ণ, ওয়ার অ্যান্ড পিস। তারপর হচ্ছে আন্না করোনিনা, ঠিক আছে, কনফেশনস, কনফেশনস, এই যে গ্রন্থগুলো, এগুলো গুরুত্বপূর্ণ। ওয়ার অ্যান্ড পিস হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর তোমাদের যেটা টেক্সট, সেটা হচ্ছে মূল গল্পের ভাষা হচ্ছে রাশিয়ান, কিন্তু মনীন্দ্র দত্ত এই গল্পটিকে, এই যে ইলিয়াস আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটাকে তিনি অনুবাদ করেছিলেন, তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। মনীন্দ্র দত্ত গল্পটির তর্জমা করেছেন বা অনুবাদ করেছেন। ঠিক আছে, ওনার বিখ্যাত দুটো উপন্যাস, একটা যুদ্ধ ও শান্তি যেটা আমি বললাম, ওয়ার এন্ড পিস, আর নেক্সট ওয়ান হচ্ছে ইভান ইলিচের মৃত্যু, ইভান ইলিচের মৃত্যু।
আমি এই উইকে আজ কাল পরশু 3 দিনই ক্লাস করাবো। ম্যাম বলছি একটুখানি জিজ্ঞেস করছিলাম ম্যাম 9, 10, 11 ওয়ার অ্যান্ড পিস, ইভান ইলিচের মৃত্যু। আমি তোমাদের ব্যাচেকেই বেশি গুরুত্ব, ইভান ইলিচের মৃত্যু, ঠিক আছে, এইটা ওনার গুরুত্বপূর্ণ দুটো বিখ্যাত উপন্যাস। তো এই যে টোটাল যে গ্রন্থ, এটার যে মূল গ্রন্থ সেটা মানে যেখান থেকে ইলিয়াস গল্পটা নেওয়া হয়েছে, যে গৃহীত হয়েছে মূল গ্রন্থ, তার নাম ছিল 23 টেলস। তার কি নাম ছিল? 23 টেলস, ঠিক আছে। তার মধ্যে এই ইলিয়াস গল্পটি ছিল। এই 23 টেলস এর মধ্যে ইলিয়াস গল্পটি একটি, যেখান থেকে নেওয়া হয়েছে। মনীন্দ্র দত্ত এটাকে রাশিয়ান ভাষায় ছিল, তাকে বাংলা ভাষায় তর্জমা করেছে। মূল গল্পটা কিছুই না, উফা প্রদেশ, একদম ফার্স্ট লাইনেই আছে, যেখানে বাস্কির বাস করত। এই উফা প্রদেশ, বাস্কির, এই দুটোই কিন্তু টিকা হিসাবে আমাদের করতে হবে। দাগ দিয়ে রাখো, দিয়ে দেবো নোট। উফা প্রদেশ আর বাস্কির, ঠিক আছে, আছেও বোধহয়, দিয়ে দিয়েছি, দেখে নিচ্ছি আমি। উফা প্রদেশ, বাস্কির, এই দুটোই কিন্তু আমাদের টিকা হিসাবে করতে হবে, যেখানে ইলিয়াস এবং তার স্ত্রী বাস করতেন। ইলিয়াস, তার স্ত্রীর নাম করতে হবে শ্যাম শেমাগি, শ্যাম শেমাগি, ঠিক আছে। এবার ইলিয়াস কি হলো, যে ইলিয়াসের বিয়ের 1 বছর পরে তার বাবা মারা গেল। তখন সে না ধনী না দরিদ্র, মানে তার মাঝামাঝি, না সে খুব বড় লোক না তো সে দরিদ্র। এবার সেই সময় তার কি কি প্রপার্টি ছিল, সম্পত্তি ছিল, সেটা আমাদের দাগ দিয়ে রাখতে হবে। দাগ দাও, এখানগুলো থেকে প্রশ্ন আসে। 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। সাতটা ঘটকি, টিকাটা দিয়ে দেবো, রাত পড়ানোটা হয়ে যাক, দিয়ে দিচ্ছি। 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া তাদের আগে ছিল। এবার পরে কি কি হয়েছে সেটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা পড়ি। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগে। ইলিয়াসের কটা সন্তান সেটা গুরুত্বপূর্ণ। এইভাবে পরিশ্রম করে কত বছর পরিশ্রম করছে? 35 বছর। ডাক দাও। 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তির মালিক হলো। কি কি? তখন তার 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। তাহলে আগে ছিল, পরে কি হলো? দাগ দাও, ইম্পর্টেন্ট। প্রতিবেশীরা ইলিয়াসকে অত্যন্ত ঈর্ষা করত। তার ফলে কি হলো, তাদের খুব একটা সুখের দিন স্থায়ী হলো না। এবার ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে, ভাড়াটে মজুরারিরা দুধ দোয়ে, কুমিস, কুমিসটা আসে, ঠিক আছে, কুমিস, এই কুমিস শব্দটা আসে, কুমিস মানে ভেড়ার দুধ বা ঘোড়ার এই জাতীয় বলা হয় আর কি, ঠিক আছে, ভেড়ার দুধ, মাখন আর পনির তৈরি করে। মোট কথা ইলিয়াসের তখন খুব বলবোলাও, মানে চারপাশে ভীষণ নাম ডাক। বলবোলাও মানে রমরমা ব্যাপার। পাশে পাশের সকলেই তাকে ঈর্ষা করে, বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই, ঠিক আছে। এবার কি হলো না, ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসতো। সকলকে স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। সে যখনই আসুক কুমিস, চা, শরবত আর মাংস সবসময় হাজির। তাহলে কি দিত? কুমিস, চা, শরবত, মাংস, ঠিক আছে। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। এবার আমরা আসি, যেটা বলছিলাম যে ইলিয়াসের কটা সন্তান। ইলিয়াসের কি কটা সন্তান? তার 2 ছেলে 1 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গিয়েছে। 2 ছেলে 1 মেয়ে।
ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো, কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েশি হয়ে উঠল, মানে পুড়ে অলস। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল। তাহলে বড়টা কিভাবে মারা গেল? মারামারি করতে গিয়ে মারা গেল। ছোটটা এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করলো, ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। তাহলে ছোট ছেলের সঙ্গে কি করা হলো? দুই ছেলে, বড়টি কিভাবে মারা গেল? মারামারিতে পড়ে। আর ছোটটা কি করবে? ছোটটা চলে গেল বা তাকে তাড়িয়ে দেওয়া হলো, তাকে তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল, ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ। তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ, খড় পাওয়া গেল না একেবারে। তাহলে ইলিয়াসের ভেড়া কিভাবে মারা গেল সেটা গুরুত্বপূর্ণ, মানে কিভাবে মড়ক লেগে মারা গেল। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। তারপর কিরবিজ, এটা টিকা হিসাবে লাগবে গুলো, তার সবচাইতে ভালো ঘোড়াগুলো ওই তুর্ক প্রদেশে বসবাস করে যারা, তাদেরকে বলা হয়। তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। ইলিয়াসের ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো। যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু, সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে একেবারে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। আচ্ছা, তার মানে তাদের এতটাই খারাপ অবস্থা হলো। কি কি কারণে খারাপ অবস্থা হলো? মড়ক, দুর্ভিক্ষ, আর একটা হচ্ছে একটা মিনিট একটু হোল্ড করো একবার। হ্যাঁ, যেটা বলছিলাম যে তাহলে ইলিয়াসের কি কি কারণে ইলিয়াসের দরিদ্রে পরিণত হলো, কি কি কারণ সেটা গুরুত্বপূর্ণ। মড়ক, দুর্ভিক্ষ আর ভাগ বাটোয়ারার কারণ। ঠিক আছে, এই কারণগুলোতে দুর্ভিক্ষে পরিণত, মানে সে গরিব হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়লো। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো, অর্থাৎ অন্যের একজনের বাড়িতে তাদেরকে থাকতে হতো। এবং সেখানে তারা কি করতো, মানে লোকের বাড়িতে যেটা কাজ করা বোঝায় সেটা, তারা পরিচারিকার কাজ করতো। পরিচারক পরিচারিকার কাজ করে তারা সেইভাবে নিজেদের জীবনটাকে নির্বাহ করতো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শ্যামসেমানি, যেটা আমি বারবার বলছিলাম যে শ্যামসেমানি। ঠিক আছে, তার স্ত্রীর নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। তাহলে এখানে একটা কোয়েশ্চেন আছে যে তারা কার বাড়িতে আশ্রয় নিয়েছিল, সেটা হলো মোহাম্মদ শাহর বাড়িতে আশ্রয় নিয়েছিল। ডাক দাও, মোহাম্মদ শাহর বাড়িতে তারা আশ্রয় নেয়। তাদের বাড়িতে তারা ওই পরিচারক পরিচারিকা হিসেবে কাজ করত, ইলিয়াস এবং তার বৃদ্ধা স্ত্রী। তারা তাদের অতীত দিনের কথা ভাবতো। আরেকটাও হচ্ছে মানে ভাবতো এবং সেটাতে তারা দুঃখ পেত। কিন্তু মোহাম্মদ শাহ এমনই একজন মানুষ যারা কিন্তু এই ইলিয়াস এবং তার স্ত্রীকে সম্মান করত। ঠিক আছে, সহৃদয় ব্যক্তি ছিল মোহাম্মদ শাহ। তো এমন একদিন দেখা গেল যে ওই যে ইলিয়াস, তার বাড়িতে কারা আসছে না, জ্ঞানী মোল্লা ও অন্যান্য অতিথি, এরা সবাই এসেছে। ঠিক আছে, তো যাই হোক, মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর বাড়িতে তারা থাকতো। সে নিজে ধনীও নয় গরিবও নয়, তবে থাকতো সুখী, এটাই।
ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, এই কথাটা কে বলেছিল? এই লাইনটাতে দাগ দাও, পরীক্ষায় প্রশ্ন আসে। ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো। ঠিক আছে, বুড়ি মিন্স এখানে হচ্ছে ওনার স্ত্রীর কথা বলা হয়েছে, ইলিয়াসের স্ত্রী। যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। তাহলে তাদের কাজ কি ছিল? যে গ্রীষ্মে তরমুজের খেতে কাজ করা আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়ানো। তো স্যামসেমাগি তো ঘটকি গুলো এগুলো তারা পারতোই, স্বাভাবিক। তো তারা এই কাজটা করতো, ধুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে, এগুলোর কথা বলা হয়। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব, এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব রয়ে গেল। যতটা পারতো কাজ করতো আর থাকতো। আচ্ছা, বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিসে হাত দিল। আচ্ছা, এবার একটা কথা বলি, কারা এসেছিল? আমি একটু আগেই বলেছি যে কিছু তোমার কি বলে, অ্যাকচুয়ালি বলা হয় যে জ্ঞানী মোল্লা, মানে যারা এক কথায় জ্ঞানী মানুষ, তাদের বলা হয়। ঠিক আছে, তো এখানে সেই মোহাম্মদ স্যার বাড়িতে সেই সময় ব্যক্তিরা, সেই ধরনের ব্যক্তিরা এসেছিল। তো তাদেরকে কি করলো? তো তাদেরকে দেখা গেল যে তাদেরকে কি বলবো, যে খুব সযত্নে মানে রক্ষা করতো আর কি। ঠিক আছে, জ্ঞানী মোল্লা তাদের ইলিয়াস তার স্ত্রী খুবই তাদেরকে যত্ন করেছিল। অতিথিরা তাদের কথাকে তামাশা মনে করলেও মোল্লা জানান যে বৃদ্ধ বৃদ্ধার কথা সম্পূর্ণ সত্য। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় এলো। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোল্লা মানে যিনি জ্ঞানী ব্যক্তি, মুসলমানদের ভাষায় যিনি জ্ঞানী ব্যক্তি। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে নিয়ে গেল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিসে হাত দিল, মেঝে কম্বল উপরে পাতা কুশনে, কুশন যেটাকে আমরা বলে থাকি। গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করতে করতে গল্প করছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? বিশেষত্ব এই যে, আচ্ছা এখানে এই যে আমি তাকে দেখিনি, একজন বলল আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? এই লাইনটাতে দাগ দাও, কার কথা বলা হয়েছে? এই ধরনের প্রশ্ন দেবে, তবে সেগুলো ছোট ছোট লাইন হবে। আমি তাকে দেখিনি ড্যাশ, এটাকে কোটে রাখবে, দিয়ে বলবে মানে কার কথা বলা হয়েছে। বিশেষত্ব এই যে এক সময় সে এই তল্লাটের সবচেয়ে ধনী ছিলেন, তার নাম হচ্ছে ইলিয়াস। কার কথা বলা হয়েছে? ইলিয়াসের কথা। আচ্ছা, এবার মোহাম্মদ শাহ বলেছে দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? এটা কে বলেছে? এটা মোহাম্মদ শাহ বলেছে। দাগ দাও। আমি এখানে লাইনগুলো দাগ দিয়েই দিতে পারি, কিন্তু এই পার্টিকুলার টেক্সটে দাগ দেওয়া যাচ্ছে না, সেজন্য আমি এটা নোট ডাউন করে দিয়ে দেবো। আলো যেমন অতিরিক্ত তথ্য বলে প্রত্যেকটার দিচ্ছি, ওইভাবে।
অতিথি বলল, নিশ্চয়ই, না শোনবার জো কি? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। অথচ আজ তার কিছু নেই, আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দই। অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করলো, ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘুরে, একজন উপরে ওঠে তো আর একজন তলায় চাপা পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ, কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। গৃহস্বামী বলল, গৃহস্বামী অর্থাৎ মোহাম্মদ শাহ, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকল, বাবাই, একবার এদিকে এসো তো। তাহলে বাবাই বলে কাকে বলা হয়েছে? ইলিয়াসকে বলা হয়েছে। ডাক দাও, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো। আর ইলিয়াসের স্ত্রী শ্যামশেমাগিকে বুড়ি বুড়ি বলে সম্বোধন করা হচ্ছে। কাকে কি বলে সম্বোধন করা হচ্ছে এইগুলো গুরুত্বপূর্ণ। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি এবং গৃহস্বামীকে নমস্কার করলো, অতিথি প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো। কর্ত্রী অর্থাৎ মোহাম্মদ শাহ, যার স্ত্রী। ইলিয়াসকে একবারই কুমিশ দেওয়া হলো। সে আবার অতিথি এবং গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? ইলিয়াস ভেবে হেসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। তিনি বেমানুষ, তার মনেও যা মুখেও তাই, এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। পর্দার আড়াল থেকে শ্যামশেমাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো বুড়ি একত্র বাস করছি। তাহলে তাদের দাম্পত্য জীবনের বয়স কত? সেটা হলো 50 বছর। একত্র বাস করছি, সুখ খুঁজছি, কিন্তু কখনো পাইনি। আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর। যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। মানে তাদের আগের জীবনের কথা বলছে। পর্দা সরিয়ে সে তার স্বামীর দিকে চেয়ে আছে এবং দেখা যাচ্ছে স্বামীও হাসছে। ঠিক আছে, বুড়ি আবার কথা বললো, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি। এই কথাটা কে বলেছে? দাগ দাও। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? বলছি, যখন ধনী ছিলাম, বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলবার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই, দুশ্চিন্তারও অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই, যাতে লোকে নিন্দে না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি, সেও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়লো। রাতে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুমোবার উপায় নেই, মনে দুশ্চিন্তা, ভেড়ি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো। যাই হোক, এটা একটা মানে ঘটনা কিছু দিয়েছে, কি কি কারণে তাদের আগে কিরকম তাদের জীবন ছিল, এখন তাদের জীবন কিরকম হয়েছে, এই জায়গাগুলো উঠে আসছে এই অংশগুলোর মধ্য দিয়ে। আর এখন এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি। মানে তারা একটা সময় কি ধরনের পরিশ্রম করেছে, আর এখন মানে তখন ওই যে যে পশুগুলো ছিল, ঘোড়া ঘটকি গুলো ছিল, মানে ঘোড়াদের কথা বলা হচ্ছে, সবাইকে নিয়েই একটা ব্যস্ততাপূর্ণ যে জীবন ছিল। হ্যাঁ, তারাও যে কম কি বলবো বিরক্ত করেনি, সেটাই বলছে। আর
এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও নেই, দুশ্চিন্তাও নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা, যতটা খাটতে পারি স্বেচ্ছাই খাটি। কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই। বাড়িতে এলেই খাবার ও কুমিজ পাই, ঠিক আছে? বাড়িতে এলেই খাবার ও কুমিজ পাই। আচ্ছা, তারপরে হচ্ছে যে শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে। শীতকালে কি কি আছে? আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে। সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। মানে দেখো, এখনকার জীবনটা অনেক শান্তি। এটাই মেসেজ দিয়েছে এই গল্পের মাধ্যমে, যে এখন হয়তো অর্থ নেই, তারা বিশাল বড় সম্পত্তি নেই, কিন্তু তাদের মধ্যে শান্তি রয়েছে। এই গল্পটার এটাই হচ্ছে মূল মেসেজ, মূল বার্তা। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের জীবনের মানে সত্যটাকে উন্মুক্ত করে দিয়েছে সকলের সামনে। আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। অর্থাৎ এটাই বোঝাতে চেয়েছেন যে জীবনে সবসময় সম্পত্তি, টাকা পয়সা, অর্থ এগুলো সবকিছু নয়। এগুলো প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু এগুলো এগুলো মানুষকে জীবনে কখনো শান্তি দিতে পারে না। এটার কথাই বলা হচ্ছে, এগুলো মানুষকে জীবনে কখনো সেই অর্থে শান্তি দিতে পারে না। সেই জন্য জীবনের শান্তির জন্য কি প্রয়োজন? জীবনের শান্তির জন্য কি দরকার? যে এই জীবনের এই যে পরবর্তী সুখ, যে অন্যের কাছে আছে, খাচ্ছে, কাজ করছে, এই জীবনটা অনেক বেশি শান্তি দিয়েছে, ঠিক আছে? তখন মোল্লা বললেন, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। এই যে লাইনটা, ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে, এইটা নিচে দাগ দাও। এই লাইনটা তুলে তোমাদের মাদ্রাসার পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে পবিত্র গ্রন্থ বলতে কাকে বোঝানো হয়েছে। পবিত্র গ্রন্থ এক্সাক্ট পুরো গল্পে কোথাও মেনশন নেই, কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা কোরআনে লেখা আছে, ঠিক আছে? এটা তুলে প্রশ্ন আসে, মানে প্রশ্ন এসেছে মাদ্রাসার, তো আমি বলে দিলাম। শুনে অতিথিরা ভাবতে বসলো যে হ্যাঁ, এটা নিয়ে কিছু ভাববার বিষয় রয়েছে। তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত, বারবার বলছি, অনুবাদ করেছেন, তো এটা কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে? এবার বলো, বুঝতে পেরেছো গল্পটা আমি যেটা বললাম? কারোর কোনো কোয়েশ্চেন আছে কোনো জায়গা থেকে? তাহলে করতে পারো। তাহলে যে যে বলেছি, যে যে জায়গা থেকে, তাদের দাম্পত্য জীবন কত বছরের, মোহাম্মদ শাহকে কোন প্রাণী একটা হত্যা করতে বলা, মানে মোহাম্মদ শাহ ইলিয়াসকে কোন প্রাণী হত্যা করে আনতে বলেছিল? ভেড়া। ভেড়া। হ্যাঁ। তার স্ত্রীর নাম কি? এইটা। তাদের আগে সম্পত্তির পরিমাণ কেমন ছিল, পরবর্তীতে সম্পত্তির পরিমাণ কেমন হয়, এটা একটা। আচ্ছা, ইলিয়াস কোন প্রজাতির মানুষ, তাদের বাসস্থান কোথায় ছিল, ইলিয়াসের বাবা কখন মারা যায়, আচ্ছা, ইলিয়াসের কটি সন্তান, সন্তানরা মানে প্রথম সন্তান কিভাবে মারা গেল, দ্বিতীয় সন্তানের কি হলো, এই জায়গাগুলো দরকার আছে। আচ্ছা, ইলিয়াসের পতনের কারণগুলো কি কি, যে যে প্রশ্নগুলো বলছি, ঠিক আছে? আর কত বছর বয়সে ইলিয়াস পুনরায় তার সম্পত্তি হারিয়ে দরিদ্র হয়ে গিয়েছিল, তাদের দাম্পত্য জীবনের যে সংখ্যা, সেটা কত বছরে তাদের দাম্পত্য জীবন ছিল, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। বলো এবার, আর কিছু প্রশ্ন আছে কিনা বলে ফেলো, তারপর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পড়ে দেবো। পরেরটাতে যাই, নেই তো? চারটি চরিত্র ইলিয়াসে গল্পে রয়েছে: ইলিয়াস, শ্যাম সেমাগি, মোহাম্মদ শাহ আর অতিথি, আমাদের যাদের কথোপকথন আমরা শুনতে পাই, ঠিক
ঠিক আছে? বারবার বলছি খুঁটিয়ে পড়তে হবে সবাইকে, আর আজ থেকেই পড়া শুরু করে দাও। এটাতে কি হবে যে পড়াটা রেডি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটা বলি তারপরে আবার বলছি। এবারে আসছি পরের যেটা, সেটা হলো যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এরপরে আসছি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। আচ্ছা, এটা একটা কবিতা। এই হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কার লেখা? মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী নামটা দেখে আমরা কি বুঝতে পারছি এটা কোথা থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে এটা হলো কোথা থেকে? মঙ্গল কাব্য, তাই তো? চণ্ডী মঙ্গল। চণ্ডী মঙ্গল। ইয়েস, চণ্ডী মঙ্গল থেকে নেওয়া হয়েছে। তাহলে যেটা আমরা জানি যে যার মূল উৎস হচ্ছে অভয়া মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য, যেটা মুকুন্দরাম চক্রবর্তী আনুমানিক তার জন্ম আমরা এগুলো মোটামুটি ওই 1547-এর দিকে, ষোড়শ শতকের কবি আমরা বলে থাকি। বর্তমানের দামুন্না জেলা, এই দামুন্না গ্রাম যেটা হচ্ছে যেখানে তার জন্ম বলা যেতে পারে, তার পিতার নাম ছিল হৃদয় মিশ্র। এগুলো আমরা আবার আলাদা করে পড়বো মুকুন্দ চক্রবর্তী এতে সাহিত্যের ইতিহাস। এই নোটসটা অলরেডি আমি দিয়ে দেব, তোমরা পড়তে শুরু করে দেবে, ঠিক আছে? এটা এতে দেওয়াই আছে এদেরকে, পিএসসির ব্যাচে, তো সুতরাং তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, অভয়া মঙ্গল হলো মূল কাব্যটার নাম, কিন্তু সাধারণ মানুষ মুখে মুখে চণ্ডী মঙ্গল বলে থাকে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। যার 68 নম্বর যে খণ্ড, উপখণ্ড যেটা রয়েছে, সেখান থেকে এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মানে এটা মূলত নেওয়া হয়েছে। তো এটা আক্ষেপিক খণ্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? ওখানে অভয়মঙ্গল কাব্যের আমরা জানি যে দুটো খণ্ড রয়েছে, একটা আক্ষেপিক খণ্ড, একটা হচ্ছে বণিক খণ্ড। আক্ষেপিক খণ্ড আর একটা হচ্ছে বণিক খণ্ড। তো এই আক্ষেপিক খণ্ড এবং বণিক খণ্ডের মধ্যে আক্ষেপিক খণ্ড থেকে, এটা আক্ষেপিক খণ্ডের থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শীর্ষক কবিতাটি কোন খণ্ড? আক্ষেপিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। আক্ষেপিক খণ্ডের মূল চরিত্র কারা? তারা হচ্ছে কালকেতু আর ফুল্লনা। কালকেতু আর ফুল্লনা। তাহলে কথা, বাংলার সাহিত্যে মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের কবি, 1 নম্বর। তিনি কবি কঙ্কন নামে পরিচিত। আচ্ছা, ষোড়শ শতকে তার জন্ম, ষোড়শ শতাব্দীর প্রথম দিকে। বর্ধমানের দামুন্না গ্রাম, বর্ধমান জেলার দামুন্না গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল হৃদয় মিশ্র, মাতার নাম হচ্ছে দৈবকী। পিতার নাম হৃদয় মিশ্র, মাতার নাম হচ্ছে দৈবকী। তার বিখ্যাত কাব্য যেটা চণ্ডী মঙ্গল, আনুমানিক রচনা বলা যেতে পারে 1577 খ্রিস্টাব্দ। আনুমানিক রচনা, কাব্যটির রচনা হচ্ছে 1577 খ্রিস্টাব্দ। দিহিদার মাহমুদ শরীফ যারা তাকে ওই জায়গা থেকে মানে তাদের অত্যাচারে উৎখাত করে দেন ওই জায়গা থেকে। ফলে তারা কি হয়, কোথায় চলে যায় না, মুকুন্দরাম তাদের পৈতৃক ভিটে ত্যাগ করে মেদিনীপুর চলে গেলেন, যেখানে গিয়ে দেখলেন যে আরড়া গ্রাম বলে একটা গ্রাম আছে, আরোরা যেটাকে বলা হয়, সেখানে গিয়ে তিনি আশ্রয় নিলেন। সেখানকার গ্রাম্য জমিদার বাঁকুড়া রায়ের তিনি দ্বারস্থ হন।
এই বাঁকুড়া রায় যে ভদ্রলোক, যিনি তার সন্তান রঘুনাথ রায়ের সন্তানের লেখাপড়া মানে পড়ানোর জন্য এই মুকুন্দরাম চক্রবর্তীকে নিয়োগ করেন। তো এই রঘুনাথ রায় কবিকে কবি কঙ্কন উপাধি মানে দিয়েছিলেন আর কি, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই চণ্ডীমঙ্গল কাব্য শুধুমাত্র চণ্ডীমঙ্গল নামে নয় বা অভয়া মঙ্গল নামে নয়, এটা অম্বিকা মঙ্গল, কবি কঙ্কন চণ্ডী, এই এতগুলো নামে এটা কিন্তু পরিচিত, এতগুলো নামে কিন্তু এটা পরিচিত। আমরা যখন মূল যে গ্রন্থটা দেখি সেখানে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ এই নামে কিন্তু মূল গ্রন্থে কিন্তু এই যে কবিতাটা এইটা কিন্তু এইভাবে রয়েছে, এই নামে রয়েছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামে আরম্ভ। কিন্তু আমরা টেক্সটে দেখতে পাচ্ছি ওই আরম্ভ শব্দটা নেই, আমাদের মূল পাঠ্য অংশ সেখানে আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই নামে রয়েছে। হলো, এইটুকু আমি বললাম। এবার বলে এইটুকুর মধ্যে কারোর কোনো জায়গায় অসুবিধা আছে? ম্যাম মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে যা যা বলেন ওইগুলো নোটসে সব লেখা আছে তো? হ্যাঁ, সবগুলো লেখা আছে। আচ্ছা ঠিক, সবগুলো লেখা আছে। আর আমি এছাড়াও সাহিত্যের ইতিহাসের মুকুন্দ চক্রবর্তী আরো ডিটেইলে আরেকটা দিয়ে দেব, আজকেই দিয়ে দেব। লাগবে এক এক করে। আচ্ছা ম্যাম, অপশনে এটা দেবে না তো? অপশনে এটা দেবে না তো, চণ্ডীমঙ্গল অম্বিকা মঙ্গল সব একসঙ্গে? না না, দিলে সবগুলো দেওয়া থাকবে, ঠিক আছে, মানে সবগুলোই লেখা থাকবে, লাস্টে একটা অপশন। এবার কবিতাটা পড়ি। অর্থাৎ এখানে বলছে যে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার মানে করলো, মানে চারদিকে একেবারে অন্ধকার নেমে এসেছে। কেন এই কথা বলা হচ্ছে? যে এটা এমনই একটা প্রেক্ষাপটে লেখা, কলিঙ্গ দেশ গুজরাটের একটা পাশে একটা নগর হচ্ছে কলিঙ্গ, যে কিনা মানে যে প্রেক্ষাপটটা আমি বলছি, প্রেক্ষাপটটা হচ্ছে এটাই যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কালকেতুর পিছনে আর কি কলিঙ্গরাজ ভীষণ ভাবে লেগেছিল, তো তাকে বন্দিও করেছিল, তার উপর যথেষ্ট অত্যাচার করেছে। তো এমনই অবস্থায় কালকেতু তখন, এর প্রেক্ষাপটটা লিখে দেবো, তো কালকেতু তখন কি করলো যে তোমার কি বলে, কালকেতু তখন মা চণ্ডীর কাছে প্রার্থনা করলো এবং মা চণ্ডী তখন ভীষণ বৃষ্টিতে একেবারে ভাসিয়ে দিয়ে, মানে শুধু বৃষ্টি বললে ভুল হবে, একেবারে দুর্যোগে ভাসিয়ে দিয়েছিল, দুর্যোগে ভাসিয়ে দিয়েছিল এই কলিঙ্গ নগরকে, ঠিক আছে। সেই প্রেক্ষাপটটা ধরে এই কবিতাটা শুরু হয়েছে। এবারে আমরা সেই যে বিপর্যয়, সেই যে প্রাকৃতিক দুর্যোগ, তার যে দৃশ্য, তার যে ছবি, সেটাই কিন্তু এই কবিতাটার মধ্য দিয়ে উঠে এসেছে। বলা হচ্ছে যে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। অর্থাৎ চারদিকটা এতটাই অন্ধকার হয়ে গেছে, কলিঙ্গ দেশের আকাশ একেবারে আবৃত, মানে কালো মেঘে একেবারে ডুবে গেছে, এমন অবস্থা যে কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কারোর দেহ কেউ কাউকে দেখতে পাচ্ছে না, ঠিক আছে। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, ঠিক আছে। ঈশানে উড়িল মেঘ, ঈশানে উড়িল মেঘ সঘনে, মানে কেউ কারোর অঙ্গ দেখতে পাচ্ছে না। ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণের কথা বলা হয়েছে, উত্তর পূর্ব কোণের কথা এখানে, ঈশান বলতে এখানে উত্তর পূর্ব কোণের কথা বলা হয়েছে। তো সেখানে সঘনে চিকুর বলছে যে সেখানে এমনই অবস্থা, চিকুর মানে বিদ্যুৎ, ঠিক আছে, উত্তর পূর্ব কোণে বারবার বজ্রপাত হচ্ছে, মানে মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, মানে উত্তরে পবন, পবন কথার অর্থ কি, পবন যেটাকে আমরা মানে বাতাস বলে থাকি, ঠিক আছে, কি হচ্ছে বারে বারে প্রবল উত্তরের প্রবল বাতাসে মেঘের গম্ভীর গর্জন শোনা যাচ্ছে চতুর্দিকে, ঠিক আছে। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষল ধারে জল।
বলছে নিমেষের মধ্যে চারদিকে আকাশ একেবারে অন্ধকার হয়ে এলো, আকাশ চতুর্দিকে মানে মেঘে ভরে গেল। আর চারি মেঘে মানে চারদিক থেকে যত মেঘ রয়েছে, যে চারি মেঘের কথা বলা হয়েছে, এই জায়গাগুলো কিন্তু আমাদের টিকা হিসেবে পড়তে হবে। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদেরকে টিকা হিসেবে পড়তে হবে। চারি মেঘ মানে পুষ্কর, আবর্ত, সম্বর্ত আর দ্রোণ, এই চারটে মেঘের নাম পড়তে হবে। লেখা আমি লিখে দেবো, সব নোটে করে দেবো, চিন্তা নেই। চারটে মেঘের নাম হলো পুষ্কর, আবর্ত, সম্বর্ত আর দ্রোণ। যখন পড়বে প্লিজ অবশ্যই রেকর্ডিংটা অন করে নেবে একবার। তো চারটে মেঘে প্রচন্ড জল, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, মানে বারবার বিদ্যুৎ চমকাচ্ছে, মানে মেঘ ডাকার শব্দ, বারে বারে আকাশে মেঘ গর্জন করছে। এমন অবস্থায় প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিশাল, হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। ঠিক আছে, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রব। তাহলে এবার কি হচ্ছে, যে চতুর্দিক থেকে আমরা কি দেখতে পাচ্ছি, রড মানে দৌড়, দৌড় দিয়েছে চতুর্দিকে রড। তো এমন গর্জন বেরোচ্ছে যে প্রজাগণ সবকিছু ভেবে চিনতে তারা কি করছে, ভীষণ চিন্তা ভাবনা করছে যে এত এত ঘন ঘন ঝড় দিচ্ছে, বজ্রপাত হচ্ছে, ফলে তারা তাদের নিজেদের ভবন মানে যে বাড়ি সেটা ছেড়ে দিয়ে তারা যে যেদিকে পারছে দৌড়চ্ছে। তাহলে এইটুকু বলো, কারোর বুঝতে অসুবিধা হয়েছে এইটুকু? নেই আশা করছি, অর্থগুলো বলে দিচ্ছি। নেক্সট, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। আচ্ছা, হরিত মানে যে সবুজ হলুদ যে বর্ণ, যেটাকে সবুজ বর্ণ বলা হয় সেটাকে বলা হচ্ছে হরিত। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, মানে সমস্ত শস্য কি হচ্ছে, সবুজ গাছপালা একেবারে ধুলোয় ঢেকে গেছে। ঝড়ের তাণ্ডবে ক্ষেতের সমস্ত ফসল নষ্ট হতে দেখে প্রজারা একদম ভয় পেয়ে যায় চতুর্দিকে। হ্যাঁ, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, অষ্টগজরাজের নাম পড়তে হবে, দাগ দাও টিকা হিসেবে পড়তে হবে। চারদিকে শস্য একেবারে ভেঙে মানে উল্টে পড়ছে, ফলে কি হচ্ছে, প্রজারা তো মানে ভয় পেয়ে গেছে। চতুর্দিকে ধুলে আচ্ছাদিত, ধুলোয় ভরা হরিত সবুজ গাছপালাগুলো। চারি মেঘে জল দেয়, চারটে মেঘের নাম তো আগেই বলেছি, আরো একবার বলছি, পুষ্কর, আবর্ত, সম্বর্ত আর দ্রোণ। মানে প্রবল যার গতি, যে ঝড়ের, তাকে বলা হয় পুষ্কর। আবর্ত হচ্ছে আমরা যে শিলাবৃষ্টি হয় যে মেঘে, তাকে বলা হচ্ছে আবর্ত। সম্বর্ত হচ্ছে যে প্রলয়ের বন্ধু, তাকে বলা হয় সম্বর্ত। আর দ্রোণ মানে প্রচন্ড ভয়ঙ্কর প্রলয় ঘটায়, তাকে বলা হচ্ছে দ্রোণ। তাকে বলা হচ্ছে দ্রোণ। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি দ্রোণ বলতে এই প্রলয় বলতে মনে আগে থেকে বলে দিলাম। আচ্ছা, দ্রোণ চারটে, তাহলে চারটে মেঘে যেরকম ভাবে মেঘগুলো, তাতে কি হচ্ছে, অষ্টগজরাজ। এবার অষ্টগজরাজ কে কে, না অষ্টগজরাজের নাম হচ্ছে কুমুদ, ঐরাবত। এখানে অষ্টগজরাজের নাম আছে কুমুদ, ঐরাবত। দেখো আমি প্রত্যেকটা টিকা নিচে দিয়েছি, ঈশান কোনটা, কলিঙ্গ কোনটা, অষ্টগজরাজ কোনটা, দেখো নামগুলো আছে, ঐরাবত, পুণ্ডরিক, পুণ্ডরিক্ষ, পুষ্পদণ্ড, অঞ্জন, বামন, সুপ্রতীক, সার্বভৌম, কুমুদ। এই যে নামগুলো, এগুলো হলো অষ্টগজরাজ। আর ধরনের যে হাতির নাম আছে অমরকোষ গ্রন্থে, তাকেই আমরা বলে থাকি এই অষ্টগজরাজ। ঠিক আছে, তো যাই হোক, এবার কি হচ্ছে, যে সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ, করি করো সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। অর্থাৎ চারদিক থেকে সব মানে বিদ্যুতের মতো, চিকুর মানে তো বিদ্যুৎ, আগেই পড়েছি, বারবার বাজ পড়ছে, ব্যঙ্গ তর্কাবাজ। ঠিক আছে, ব্যঙ্গ তর্কা মানে ব্যাঙের মতো,
লাফ দিয়ে দিয়ে, মানে বারবার ব্যঙ্গ তর্কা, মানে ব্যাঙের মতো লাফ দিয়ে দিয়ে, মানে বারবার খুব মানে কম সময়ের মধ্যে যে বাজগুলো পড়ছে তাকে বলা হয় করি কর সমান বরিশে জলধারা। করি কর, করি মানে কি হাতি, হ্যাঁ হাতির কথা বলা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে গজরাজ মানেও হাতি। জলে মহি একাকার পথ হইল হারা। এত জল হয়ে গেছে পথে, একেবারে যাচ্ছে তাই অবস্থা। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, চারদিকে শুধু মেঘের গর্জন শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন, বলছে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। চারদিকে ব্যাঙের মতো এত বাজ পড়ছে যে হাতিরা সুরের ন্যায় তারাও কলিঙ্গের পথঘাট হারিয়ে ফেলেছে। ঘন ঘন মেঘের গর্জনে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। আর কি দিন রাতের কোনো ব্যবধান নেই, মানে চারদিকটাই এতটাই অন্ধকার। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, সন্ধেবেলা রাত সকাল, মানে দিন রাত সন্ধে কারোর কোনো ব্যবধান নেই। কিচ্ছু শোনা যাচ্ছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোটাই অন্ধকার। কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনী, জৈমিনী কাকে বলা হয়? জৈমিনী আমরা পড়েছি না, জৈমিনী হলো ঋষি জৈমিনী। এইরকম অবস্থায় কলিঙ্গের মানুষ সে কি করছে? সমরে। তখন এমন মীমাংসা দর্শন বলে একটা বই আছে, পৌরাণিক ঋষি, সেই বইটার প্রণেতা হচ্ছে, সেই বইটার প্রণেতা হচ্ছে এই বইটার প্রণেতা হচ্ছে কে? বইটার প্রণেতা হচ্ছে জৈমিনী, ঠিক আছে? মীমাংসা দর্শন মনে থাকছে আমরা যখন, মীমাংসা দর্শন। হ্যাঁ হ্যাঁ মীমাংসা দর্শন। জৈমিনী তোমাদের নোটে আমি টিকা করে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও পড়িয়ে নিয়ে একটু। জৈমিনী হলো মীমাংসা দর্শন, প্রণেতা হচ্ছে পৌরাণিক ঋষি, সে হচ্ছে তোমাদের ওই জৈমিনী, ঠিক আছে? তো এমন অবস্থায় তো এই জৈমিনীকে সবাই শরণাপন্ন, জৈমিনী শরণাপন্ন, যে যেভাবেই হোক আমাদের এই অবস্থা থেকে বাঁচান। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, কারা শরণাপন্ন? কলিঙ্গের যারা অধিবাসী তারা, বলছে তারা সকলে একেবারে শরণাপন্ন। আচ্ছা, সমরে বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে আমাদের মানে সামনে, মানে আমাদের সামনে প্রচন্ড বিপদ, সেই মানে স্মরণ করে, সমরে মিন্স হচ্ছে তাকে স্মরণ করছে, জৈমিনীকে স্মরণ করছে। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ, বলছে কেউ রবির কিরণ দেখতে পাচ্ছে না। রবির কিরণ মিন্স সূর্য, সূর্য কেউ দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, বুলে মানে বিলে, মানে জলে বিলে বলে না, চতুর্দিকে ভুজঙ্গ মানে সাপ, চতুর্দিকে গর্ত থেকে বেরিয়ে পড়েছে, চতুর্দিকে সাপ ভর্তি হয়ে পড়েছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলী, বলছে কোথায় জল আর কোথায় স্থল কেউ বলতে পারছে না, চতুর্দিকটাই জলে ভর্তি। এমন অবস্থায় কি হচ্ছে না, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, পুরো 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, নিরবধি 7 দিন এক নাগাড়ে বৃষ্টি চলছে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, এই হেজ্জা, হেজ্জা কথার অর্থ কি? বলছে যে এমনই অবস্থা, হেজ্জা গেল ঘর, মানে চতুর্দিকে একেবারে কি বলবো, যে আছুক শস্যের কার্য হেজ্জা, মানে কোনো শস্য আর পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা, মানে হেজ্জা, বন্ধ হয়ে যাওয়া। হ্যাঁ এমনই অবস্থা। নষ্ট হয়ে গেল। তারপরে কি হচ্ছে যে, তারপরে কি হচ্ছে যে দেখা যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে, হ্যাঁ যেটা আমি বলছিলাম যে চতুর্দিকে এইরকম অবস্থা, তখন কি হবে? তখন যেটা দেখা গেল যে গর্ত ছেড়ে তো সাপ বেরিয়ে পড়েছে, জলস্থল সকলে সমান, আর ওই কি বলবো, যে সবাই মেঘের গর্জনে কেউ কিছুই শুনতে পাচ্ছে না, জলস্থল সমান হয়ে গেছে অনবরত। 7 দিনের বৃষ্টিতে শস্য ঘর বাড়ি সব নষ্ট। ভাদ্র মাসের তারপরে কি হচ্ছে, এই যে আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, মানে ঘর তো একেবারে গেল। মেঝাতে পড়য়ে শিল বিদারিয়া চাল, মানে উপরে চালটা ভেঙে শিল ঘরের মেঝেতে পড়ে গেছে, মেঝাতে। তার ফলে কি হচ্ছে, তার ফলে যেটা হচ্ছে, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, মানে ভাদ্র মাসে যেমন তাল পড়লে ওপর থেকে গাছ থেকে তাল পড়লে বিশাল বড় আওয়াজ হয়,
ঠিক সেই রকমই হয়েছে। ভাদ্র মাসের পাকা তালের মতো শিল ঘরের চালটা ভেদ করে ঘর নিচে মেঝেতে পড়ছে। এমন অবস্থায় চণ্ডীর আদেশ পান বীর হনুমান। তো রেগে গেছে না চণ্ডী ভীষণ ভাবে, যেটা আগেই বলছিলাম। তো তিনি কাকে আদেশ করেছেন? বীর হনুমানকে। হনুমান তো আমরা জানি রামায়ণে আছে। মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। চতুর্দিকে হনুমান একেবারে দেবী চণ্ডীর আদেশে হনুমান সবকিছু ভেঙে তছনছ করে দিচ্ছে। চারদিকে বহে ঢেউ, পর্বত বিশাল, মানে বিশাল বিশাল পর্বত আকৃতির ঢেউ চারদিকে যাচ্ছে। মানে এত দুর্যোগ সৃষ্টি করেছে কলিঙ্গ দেশে, সেখানকার মানুষকে, মানে যেহেতু কালকেতুকে তারা মানে কি বলবো বিধ্বস্ত করেছিল বা অপমান করেছিল বা তাকে শাস্তি দিয়েছিল, এই কারণে। কালকেতু ছিল দেবী চণ্ডীর ভক্ত, এই কারণে উঠে পড়ে ঘরগুলা করে দলমল। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, বলছে চণ্ডীর আদেশে তবেই নদ নদীগণ, মানে তারা চণ্ডীর আদেশ ছাড়া চলছে না, মানে এত বড় বড় ঢেউ তাদের। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। যেহেতু আমরা জানি যে মধ্যযুগের কবিদের ভণিতা থাকে, একদম শেষ লাইনটাতে সেখানে যিনি কবি তিনি তার নাম উল্লেখ করেন তার ভণিতাতে। তাহলে এখানে অম্বিকা মঙ্গল শ্রী কবি কঙ্কন, অর্থাৎ অম্বিকা মঙ্গল হচ্ছে, আমরা জানি যে এই পুরো গ্রন্থটার নাম অম্বিকা মঙ্গল, যেখান থেকে নেওয়া হয়েছে। এই অভয়া মঙ্গল বা অভয়া মঙ্গলের আরেকটি নাম অম্বিকা মঙ্গল, যেখান থেকে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই পথটা নেওয়া হয়েছে। আর গান শ্রী কবি কঙ্কন। শ্রী কবি কঙ্কন আমি একটু আগেই বললাম যে রঘুনাথ রায় মুকুন্দরাম চক্রবর্তীকে শ্রী কবি কঙ্কন উপাধিটি দিয়েছেন, এখান থেকে এই জায়গাটা এসেছে। এখান থেকে এই জায়গাটা এসেছে যে 7 দিন ধরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। এই যে আরেকটা এখানে লাইন দেখলাম না যে আছু, আছু করতো, যেটা হচ্ছে যা কিছু আছে, ঠিক আছে। আর হেজ্জা মানে যেটা পচে গেছে, জলে পচে গেছে। আছুক শস্যের কার্য, যেটুকু শস্য ছিল সব পচে গেল। নিরবধি 7 দিন ধরে নিরন্তর অনর্গল বৃষ্টি হচ্ছে, যার ফলে সব পচে গেছে। বোঝাতে পারলাম? বলো কার কি সমস্যা একটু শুনি। ম্যাম লাস্টের লাইনটা একটু বলেন। দাঁড়াও, লাস্টের লাইনটা কি আছে? ওই হ্যাঁ, চণ্ডীর চণ্ডীরা। আদেশে ধায় নদ নদীগণ, মানে চণ্ডীর আদেশে তবেই নদীগুলো, মানে প্রচন্ড বৃষ্টি হলে কি হবে, নদীগুলো তো প্রচন্ড উত্তাল হয়ে রয়েছে, তাই না? তো সেটাই বলছে যে চণ্ডী আদেশ করেছে বলেই এইরকম এত উত্তাল ভাবে নদ নদীগুলো বইছে, এটার কথাই বলা হয়েছে। সেই কারণেই ওই অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, মানে অম্বিকা মঙ্গল হচ্ছে অভয়া মঙ্গল, বা তোমাদের এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যে কাব্যটা, এই কবিতাটা, যেটার মূল গ্রন্থ অভয়া মঙ্গল বা অম্বিকা মঙ্গল থেকে নেওয়া হয়েছে। অভয়া মঙ্গলের আরেকটি নাম হচ্ছে অম্বিকা মঙ্গল, চণ্ডী মুকুন্দরাম চক্রবর্তীর কাব্য। মুকুন্দরাম চক্রবর্তীর যে কবি কঙ্কন হচ্ছে তার উপাধি, এই উপাধিটি তাকে দিয়েছিলেন রঘুনাথ রায়, আগেই বলেছি। এবার বোঝা গেল? আমি লাইন তুলে তুলে এখানে মোটামুটি ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা এবার পড়ে দেখবে কার কোথায় অসুবিধা। তার আগে দেখো এখানে পুরোটা পাঠের উৎসটা লেখা আছে, সরলার্থ লেখা আছে, আর রচয়িতা কিভাবে পরিচয় দিয়েছে সেইটা লেখা আছে। রচয়িতার পরিচয় কি, কি পরিচয় তিনি দিয়েছেন এইটা লেখা আছে, বিষয়বস্তুটা লেখা আছে, শব্দার্থ আছে, আর এখানে টিকাগুলো লেখা আছে। যা যা অ্যাড করার হবে এরপর আমি অ্যাড করে দেবো। এমসিকিউ দেওয়া আছে, এইটুকু তো নয়, এমসিকিউ আরো করতে হবে, ঠিক আছে? বলো আগে এইটুকু বলো, এই কবিতাটা আমাকে বলো, তারপরে বলছি। ম্যাম এটা রেকর্ডিং করেছিলেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পাঠাও। সব ক্লাসের রেকর্ডিং হবে।
আচ্ছা আচ্ছা, এরপরে আসছে ওই ওপরটা, ইলিয়াসটা দেখো একবার। ইলিয়াসের এবার দেখো, এখানে আমি বলে দিচ্ছি, এখানে তো দাগ দিতে পারবো। ইলিয়াস দেখো, ইলিয়াসের কোথায় এই ইলিয়াসের টলস্টয়ের কোথায় জন্ম, কবে জন্ম, এই জায়গাগুলো আমি আবার পড়াবো। টলস্টয়, ঠিক আছে, টলস্টয়ের এটা আমি আন্তর্জাতিক সাহিত্যে পড়াবো। বিখ্যাত গ্রন্থ যেগুলো রয়েছে, বিশেষ করে ওয়ার অ্যান্ড পিস মনে রাখতেই হবে, আন্না ক্যারেনিনা মনে রাখতেই হবে, কনফেশনস মনে রাখতেই হবে। এইটার জন্য না মনে রাখলে ওইটার জন্য মনে রাখতে হবে। খ্যাতনামা রুশ সাহিত্যিক ছিলেন তিনি, ঠিক আছে। লেখকের লেখকের দুটো উপন্যাস বিখ্যাত, যুদ্ধ ও শান্তি। এই যুদ্ধ ও শান্তিটাই হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, হ্যাঁ, ইংরেজিতে লেখা, এটা বাংলায় লেখা। আর ইভান ইলিচের মৃত্যু। আচ্ছা, পুরো নাম দেখো, পুরো নামটা কাউন্ট লেও নিকোলাভিচ টলস্টয়, ঠিক আছে। এই টলস্টয়ের এই যে টলস্টয় লেখা আছে না, এটা অনেকে টলস্টয় করে, আবার অনেকে টলস্টয় করে। অ্যাকচুয়ালি রাশিয়ান ভাষাতে এটা এই বানানটাও লেখে আর ত দিয়েও লেখে। মূল গ্রন্থ হচ্ছে 23 টার্মস, ওকে। প্রকাশকাল, মূল ভাষা হচ্ছে রাশিয়ান। এখানে আমার মূল এটা লেখা আছে, গল্পটা ছোট্ট করে। তবে এইগুলো আমি জাস্ট তোমাদের বোঝার জন্য দিয়েছি, এটা পড়ে কেউ চলে যেও না, ভেতরের লাইন থেকে প্রশ্ন আসবে, তো সুতরাং সবাইকে পড়তে হবে ভিতরের লাইন। আর টিকাটা দিয়ে দিচ্ছি আমি একটু পরে। এখানে এগুলো দেওয়া আছে, যে যে লাইনগুলো বলেছি গুরুত্বপূর্ণ, অতিরিক্ত লাইনগুলো আমি দিচ্ছি, এমসিকিউ গুলো করবে, তারপর বলছি। আচ্ছা, পড়ানোর সময় আমি প্রত্যেকটা টেক্সটে বলে দিচ্ছি যে কোনটা টিকা পড়তে হবে, তো সেই টিকাগুলো যখন পড়বে, বারবার বলছি, অবশ্যই কিন্তু রেকর্ডিংটা দিই, ওকে। টিকাগুলো মুখস্থ করতে হবে? হ্যাঁ, কোনোটা যদি দিয়ে দেয় ভিতর থেকে প্রশ্ন, তখন কি হবে? দিয়ে দিলে জৈমিনীর গ্রন্থের নাম কি, তখন কি হবে? ওই কারণেই তো তোমাদের তো টেক্সটে বলেই দিয়েছে। টেক্সটে কি বলেছে যে আমাদেরকে কি কি পড়তে হবে অ্যাকর্ডিং টু সিলেবাস। প্রথমে বলেছে প্রশ্নের বিষয় কি কি থাকবে, লেখকের পরিচয় মানে ব্যক্তিগত পরিচয়, বিষয়বস্তু, চরিত্র, কি কি চরিত্র আছে, কটা চরিত্র, একটু আগে আমি ইলিয়াস পড়াতে গিয়ে বলেছি 4টে চরিত্র। আর রস বিচারের ক্ষেত্রে ওই টিকা, ওইগুলো। আর উদ্ধৃত অংশের ভিত্তিতে প্রশ্ন থাকবে, টিকা থাকবে, ব্যাখ্যা থাকবে, আর ভাষা নির্ভর প্রশ্ন মানে ব্যাকরণ থাকবে। আফ্রিকাটা খুলবে, আফ্রিকার ক্লাসটা আছে তো, রেকর্ডিং ক্লাসটা, ওটার উপরে আমি লিখে দিয়েছি যে কি কি করতে হবে। হ্যাঁ, বলছে এসএলএসটি এর সিলেবাসটা একবার সেন্ড করবেন। ড্রাইভে আছে তো, ড্রাইভেই আছে, একদম প্রথমেই আছে সিলেবাস ড্রাইভে। ড্রাইভটা এবার না থাকলে বলো, সেটা সেন্ড করে দিতে পারি। সব কটা আমি ড্রাইভে দিয়ে দিচ্ছি, মক টেস্ট গুলোও দিয়ে দেবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকুক, কালকে শেক্সপিয়ার নিয়ে বসবো। আর আগে থেকেই বলে রাখছি, যদি খুব প্রচন্ড বৃষ্টি হয়, বাজ ফাজ পড়ে, এরকম ব্যাপার হয়, তাহলে এই ক্লাসটা স্যাটারডে রিশিডিউল হবে, আদারওয়াইজ কাল পরশু ক্লাস হবে। আর বাদ বাকি যা কোয়েশ্চেন পিটি হবে কিনা এইগুলো নিয়ে সবই 30 তারিখ জানা যাবে। 30 তারিখ আসুক, বলে ঝড় বৃষ্টি হলে কাল